নমস্কার, স্যান্দন টিভির পর্দায় ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আবারও আমি দীপান্বিতা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আমাদের এই প্রয়াস। ভালো থাকুন অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত রাজ্যের এবং রাজ্যের বাইরের বিশিষ্ট বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আসি বিভিন্ন রোগ চিহ্নিত করা এবং রোগের প্রতিকার কি সে বিষয়ে জেনে থাকি। আজকেও আমরা তেমনই একটি প্রোগ্রামের আয়োজন করেছি, যেহেতু আজ বিশ্ব ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ডে এবং সে বিষয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর দীপঙ্কর চন্দ্র দে, যিনি কিনা আইএলএস হসপিটালে কর্মরত। তো প্রথমেই স্যারকে সুস্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আজকে যেহেতু বিশ্ব যে ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ডে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই জানতে চাইবো যে ব্রঙ্কিয়াল অ্যাস্থমা বিষয়টা কি। সবাইকে নমস্কার। ব্রঙ্কিয়াল অ্যাসমা এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ। ইনফ্ল্যামেশন আমাদের লাংসের যে এয়ারওয়েগুলি আছে এগুলির মধ্যে ইনফ্ল্যামেশন হয়। তো ডেফিনেশন যদি বলি, ইট ইজ অ্যান ইনফ্ল্যামেটরি ডিজিজ characterized by wheezing, shortness of breath, chest tightness, coughing, recurrent episodes. Patient will feel recurrently this type of symptoms, and generally these are triggered by some stimuli. So stimuli may be different type, may be intrinsic or extrinsic. Intrinsic means inside the body. They have some allergic atopic component is there in your body. তো ওই জিনিসটার কারণে ওদের এয়ারওয়েগুলিতে ইনফ্ল্যামেশন থাকে সবসময়, আর তাদের শ্বাসকষ্ট, কাশি, উইজিং এগুলি হয়। একটা হচ্ছে এক্সট্রিনজিক ফ্যাক্টর, মানে বাইরে থেকে, মনে করেন ডাস্ট, ফিউমস, তারপরে মনে করেন স্মোক, কেউ স্মোকিং করে বা কোনো ইনফেকশন, তারপরে মনে করেন সাম ড্রাগস, ঠিক আছে, যেরকম অনেকে ব্যথার জন্য অনেক সময় অনেক রকমের ওষুধ ইউজ করে, সেগুলি থেকে পেন কিলার এগুলি থেকে হতে পারে। বিটা ব্লকার, অনেকে হার্টের পেশেন্ট বা ব্লাড প্রেশার যাদের বেশি থাকে তারা একটা ওষুধ ইউজ করে, বিটা ব্লকার। তো ওই রকম ওষুধ থেকেও ব্রঙ্কিয়াল অ্যাসমা প্রেসিপিটেট করতে পারে। লাংসের এয়ারওয়েগুলি ইনফ্ল্যামেশন হয়, বেসিক্যালি ইনফ্ল্যামেশন হয়। তো ইনফ্ল্যামেশন হওয়ার কারণে কি হয়, আমাদের যে এয়ারওয়েগুলি আছে এগুলি হাইপার রেসপন্সিভ থাকে। মনে করেন নর্মালি আমাদের সবের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের লাংস একদম রিলেটেড। কোনো ডাস্ট হলো বা কোনো ফিউমস বা স্মোক বা যে এনি টাইপ অফ অ্যালার্জেন বা কোনো ইনফেকশন আমাদের ভিতরে গেল, যাওয়ার পরে আমাদের বডি কী করে, ওইটাকে শরীর থেকে বের করার জন্য চেষ্টা করে। আমাদের লাংসের মধ্যে এরকম মেকানিজম আছে যেগুলি চেষ্টা করে যে ইনফেকশনটাকে বা ডাস্টটাকে আমরা এনগালফ করি, ওটাকে নষ্ট করে শরীর থেকে বের করে দেব। তো নর্মালি কি হয়, আমাদের বডির মধ্যে ইনফ্ল্যামেশন যখন হয় তো অনেকগুলি সেল আসে। ওই সেলগুলির কাজ হলো ডিফারেন্ট টাইপ অফ সাইটোকাইন্স এগুলো রিলিজ করে তারা এই জিনিসটাকে নষ্ট করে বা শরীর থেকে বের করে দেয়। কিন্তু যাদের শরীরে হাইপার রেসপন্সিভ থাকে, মনে করেন একটা ডাস্ট গেল, কিছু গেল, তাদের বডি কী করে ওই জিনিসটাকে মারার জন্য রেসপন্সটা বেশি দেখায়। নর্মাল দেখালেই হতো, মনে করেন একটা জায়গার মধ্যে এই সেলটাকে, জিনিসটা যেটা আসলো ওটাকে মারার জন্য মনে করেন 5টা সেল আসলেই হবে, ওটাকে মারতে পারবে। বডি যদি 1 লাখ সেল এখানে সিক্রেট করে, তাহলে যে রিয়েকশনগুলি হবে, রিয়েকশনের কারণে যে ইনফ্ল্যামেটরি ম্যাটেরিয়ালগুলি বের হবে, তো ওইগুলি আমাদের কি করে, আমাদের যে এয়ারওয়েগুলি আছে, শ্বাসনালী আছে, এগুলিকে স্পাজম করে দেয়। আচ্ছা, মানে সিক্রিশন বেশি করে দেয়। কফ থাকবে সব সময়, কফ বেরোতে চাইবে না, বেসিক্যালি থিক হয়। তো ইনফ্ল্যামেশন হওয়ার কারণে আমাদের যে এয়ারওয়েগুলি ছোট হয়ে যায়। নর্মালি এত বড় এয়ারওয়ে, এগুলি যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হওয়ার পরে এডিমা হয়, সোয়েলিং হয়, তাহলে এই যে ওপেনিংটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস আওয়াজ আসবে। অনেকে এসে, আমাদের পেশেন্ট এসে কি বলে, আমার আওয়াজ হচ্ছে, শু শু বাঁশির মতো আওয়াজ হয়। বড় পাইপ দিয়ে যখন আমরা ফু দেবো তখন তো কোনো সাউন্ড হবে না,
ছোটো পাইপ দিয়ে যখন আমরা ফু দিই, বাঁশি যে বাজাই, ছোটো পাইপ দিয়ে ফু দিলেই তো আওয়াজ হয়। আওয়াজ হচ্ছে। তো বেসিক্যালি ওইটাই হয়, আমাদের ইনফ্লামেশন হয়, এয়ারওয়েগুলি ছোটো হয়ে যায়, ওর মধ্যে আরও সিক্রিশন হয়, সিক্রিশন হয়েও আমাদের যে এয়ারওয়েগুলিটাকে ছোটো করে দেয়, যেই কারণে ওর শ্বাস নিতে কষ্ট হয়, কাশি হয়, বুকে মনে করবে চাপা চাপা পড়ে আছে, চেস্ট টাইটনেস থাকে। তো এটা রিকারেন্টলি হতে থাকে আর কয়দিন পরে পরেই কোনো একটা এক্সপোজার হলো কিছু জিনিসের, যার থেকে ওর অ্যালার্জি, ওই জিনিসটার এক্সপোজার হবে, ওর প্রবলেম শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে একটা সময় আসে বারবার যখন মানুষের এই প্রবলেমটা হচ্ছে, তখন লাংসের মধ্যে কিছু পার্মানেন্ট চেঞ্জেস হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট সারা জীবন ধরে ওর প্রবলেম থাকে যাচ্ছে, প্রবলেম আর কমছে না, কারণ ওটা পার্মানেন্ট চেঞ্জেস হয়ে গেছে মধ্যে লাংসের এয়ারওয়ের ভিতরে। তো বেসিক্যালি এটি মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ এ ইনফ্ল্যামেটরি ডিজিজ। ইনফ্ল্যামেশন হয় বডির মধ্যে, আর ওই ইনফ্ল্যামেশনের কারণেই আমাদের এই সব সিমটমসগুলি আসে। আচ্ছা, অ্যাজমা কি বংশগত বা জেনেটিক? হ্যাঁ, এটাই তো আমি বললাম, একটা হলো ইন্ট্রিনসিক, একটা হলো এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক মানে হলো আপনার যেগুলি বাইরে থেকে আসছে, এটা লেট অনসেট হয়। অনেকে দেখবেন বলবে যে আমার তো ছোটোবেলা থেকে কোনো প্রবলেম ছিল না, এখন আমার বয়স 30 বা 40, আমার এখন প্রবলেম হচ্ছে কেন? দিস ইজ এক্সট্রিনসিক। ওটা মানে ওই এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড বা ড্রাগ রিলেটেড বা কোনো কেমিক্যাল থেকে হলো, স্মোক, এসব। আর একটা হলো ইন্ট্রিনসিক, যেটা হলো অ্যাটোপি, এটা হলো জন্মগত। আচ্ছা, যে ছোট ছোট বাচ্চাদের ছোটদের বাচ্চা মা বাবার আছে, আচ্ছা, বা ফ্যামিলিতে কারোর আছে, ওই জিনটা যদি তার ট্রান্সফার হয়ে যায় বডিতে, তাহলে ওই জিনের কারণে হতে পারে। হ্যাঁ, সেই অ্যাস্থমার এই কোন পর্যায়ে আমরা খুব বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় মনে করছে? চিন্তার বিষয় মানে হলো, যদি নর্মাল সিমটম হয়, মনে করেন আমার 2-3 মান্থসে একবার সিমটম হয়, তাহলে তো ঠিক আছে, এটা ঠিক আছে, এত বেশি প্রবলেম না। 1-2 দিন থাকে একটু প্রবলেম, কমে যায়। কিন্তু কেউ যদি বলে যে না আমার তো ডেইলি হচ্ছে সিমটম, ঠিক আছে না, তাহলে তো এটা চিন্তার বিষয় না। ডেইলি যদি হয়, লাংসের মধ্যে কিছু না কিছু তো ড্যামেজ হচ্ছেই, আর ড্যামেজ হতে হতে একটা সময় এটা পার্মানেন্ট হয়ে যাবে, তখন আর কোনো সময় যাবে না। আর একটা হলো আমরা যেটা বলি স্ট্যাটাস অ্যাস্থমেটিকাস, মানে হলো গিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে সিভিয়ার সিমটম নিয়ে, মানে এত শ্বাসকষ্ট, অক্সিজেন লেভেল কমে যায়, মানে এয়ারওয়েগুলি মনে হয় যে ওই স্পাজমে গিয়ে পুরো বন্ধই হয়ে গেল, তো শ্বাস কী করে নেবে? শ্বাস নিতে না বলে মানুষ মারা যাবে, এক্সট্রিম পয়েন্ট হয়ে গেল। তো এটাও হয় অনেক পেশেন্টের। আবার দেখা যায় বিশেষ করে ছোটদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চারা আছে সর্দি কাশির মতো কিছু সিমটম থাকলে ওদের শ্বাসকষ্ট হচ্ছে, আদারওয়াইজ ওরা ভালো থাকছে, সেই ক্ষেত্রে কি বলবো? এটাই ওদের রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ। এয়ারওয়েগুলি রিঅ্যাক্টিভ বেশি, যে কোনো কারণে। কারণ তো অনেক কিছু হতে পারে, কার কী কারণ এটা জানার জন্য আলাদা টেস্ট হয়, কিন্তু ওই কারণেই ওর সবসময় একটা সর্দি কাশি থাকবে। কয়েকদিন পরে পরে, মাসে 1-2বার সর্দি কাশি হলে আবার অনেক দিন পর্যন্ত থাকে, তারপরে মেডিসিন দিয়ে ঠিক হয়, তারপরে কিছুদিন পরে আবার শুরু হয়ে যায়, একদম চলতেই থাকে এটা। আচ্ছা, ডক্টর বা অন্যরা বলে যখন শ্বাসকষ্ট হয় তখন স্টিম নেওয়ার জন্য, সেটা কতটুকু উপকারী? স্টিম নেওয়া যায়। স্টিম বেসিক্যালি কি করে, আমাদের ওই ইনফ্লামেশনটা একটু কমায়, সিক্রেশনগুলি যেগুলি থাকে আমাদের কফ টফ। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি হয়, ওখানে যে আমাদের এয়ারওয়ে আছে, এগুলি যে সেল থেকে বেশি সিক্রেশন হয়, তো সিক্রেশনগুলি এত টাইট থাকে না, সিক্রেশনগুলি বের হতে চায় না। অনেক ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট এসে বলবে স্যার এত কাশি, কিন্তু আমার তো কোনো কফ বের হয় না, আর অনেক কাশার পরে একটু বের হয়। এটাও দেখবেন বলবে যে আমার এটা মনে হয় যে একটা লম্বা কফের মতো এরকম বের হয়েছে, কারণ ওর যে শ্বাসনালীটা আছে যেরকম আছে এরকমভাবে কফটা থাকে আর এরকমভাবে বের হয়। তো বেসিক্যালি স্টিম নিলে কী হবে, ওই যে থিক সিক্রেশনগুলি একটু পাতলা হবে, তো এগুলি যদি বের হয়ে যেতে পারে সিক্রেশনগুলি, তাহলে আমার যে এয়ারওয়েটা ব্লক করে রেখেছিল, এটা যদি বের হয়ে যায় তাহলে ব্লকটা খুলে যাবে, তো শ্বাসকষ্ট কমবে। তো স্টিম নিলে এটাই ভালো। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। স্টিম ইজ নট পার্মানেন্ট সলিউশন, এটা হলো সিমটোমেটিক, এখন আমার সিক্রেশনটাকে একটু গলিয়ে বের করে দেওয়ার জন্য শুধু, কিন্তু পার্মানেন্ট তো আপনার কয়দিন পরে পরে হবেই। সেক্ষেত্রে ডক্টর যখন প্রেসক্রাইব করেন তখন আপনারা পার্মানেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয় থেকে? পার্মানেন্টের জন্য তো অনেকগুলি কারণ থাকবে, ওর কী কারণে হচ্ছে ওইটা আগে জানতে হবে। একটা হলো জেনেটিক্যাল তো আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। আর যদি মনে করেন জেনেটিক্যাল না, তো ওর কী কারণে হচ্ছে, ওর আর জন্য কিছু টেস্ট হয়,
বা পেশেন্ট নিজেও বুঝতে পারে। আমাদের পেশেন্ট এসে বসে বলে যেমন আমার ধুলোবালিতে গেলেই আমার প্রবলেম শুরু হয়ে যায়। তো যদি ধুলোবালিতে গেলেই প্রবলেম শুরু হয়ে যায় তাহলে আপনি ধুলোবালিতে যাবেন না, আপনি মাস্ক ইউজ করুন সবসময় একটা, ঠিক আছে, সবসময় একটা মাস্ক ইউজ করুন। বাড়িতে যদি অনেক মহিলারা বলে আমি রান্না করতে গেলাম রান্নার ধোঁয়াটা উঠছে তার থেকে আমার প্রবলেম হচ্ছে, বা আলমারিতে কাপড় টাপড় অনেক দিন ধরে রাখা আছে, আলমারি ছাপ পরিষ্কার করলাম ওখান থেকে যে বের হলো ওগুলি থেকে আমার প্রবলেম সঙ্গে সঙ্গে চলে যায়, বা ঝাড়ু দিলাম ধোঁয়া উঠলো ওটা দিয়ে সরে যায়। তো আপনি এই কাজগুলি অ্যাভয়েড করুন, বা যদি করতেই হয় তাহলে অন্ততপক্ষে প্রপার প্রোটেকশন নিন, মাস্ক ইউজ করেন, তাহলে হবে না। যদি কিছু খাওয়ার থেকে হয়, অনেকের অনেক খাওয়ার থেকে হয়, যেমন ইউজুয়ালি আমরা যখন টেস্ট করাই তো আমরা দেখি সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যেমন বেগুন, টমেটো, পেঁপে বা চিংড়ি মাছ এগুলি খেলেই ও প্রবলেম হয়। তো আমি সবসময় বলি দেখে আপনি তাহলে এগুলি খাবেন না, না মাঝে মধ্যে তো খেয়ে নিতে হয়, ভালো লাগে খেতে। এই ভালো লাগে খেলে তো হবে না, আপনার এটিকে বন্ধ করতে হবে। তো বন্ধ করুন, তারপরে ঠিক হয়ে যাবে। অনেকে স্মোকিং করে, স্মোকিং ইজ অলসো এ রিটেল, তো স্মোকিং থেকেও ব্রঙ্কিয়াল এক্সিমা এক্সাজারেট হতে পারে, তো ওটা স্মোকিংও বন্ধ করতে হবে। ঠিক আছে, যদি কোনো ড্রাগস নেয়, যদি কোনো কারণ পাওয়া যাচ্ছে না তো আমরা দেখি আমরা ওষুধের হিস্ট্রি কী ওষুধে নিল, যে এই ওষুধগুলি নিচ্ছে, হ্যাঁ এই ওষুধটা থেকে হতে পারে, তো এই ওষুধটা আপনি বন্ধ করুন। তো আপনার কজগুলি ফাইন্ড আউট করতে পারে কেন হচ্ছে, তারপরে আপনি ট্রিট করতে পারেন। কিছু পেশেন্ট দেখা যায় ছোটবেলায় বাচ্চাদের হচ্ছে, সে বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন অ্যাজমা প্রবলেমটা থেমে গেছে, ওটা আর হচ্ছে না, আবার যখন বৃদ্ধ হতে শুরু করে তখন আবার শুরু হয়। অনেক সময় হয় ব্রঙ্কিয়াল অ্যাজমার রিমিশন পিরিয়ড থাকে। আমাদের কাছে অনেকগুলি বাচ্চা আছে, তো মানে মনে করেন 20-30 ইয়ার্স হয়ে গেল, ওগুলো আমার ছোটোবেলা ছিল, এখন আবার শুরু হয়েছে। তো রিঅ্যাক্টিভেশন হয় অনেক সময়, জেনেটিক্যাল কম্পোনেন্ট, অনেক সময় ওষুধপত্রের মাধ্যমে মনে করেন ঠিক ছিল, এখন আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে, তো আবার হচ্ছে। এই যে অ্যাজমার ক্ষেত্রে যে অ্যালার্জি ফ্যাক্টরটা কতটুকু কাজ করে? অ্যালার্জি তো আমি তো বললামই আপনাকে, অ্যালার্জি যে কোনো জিনিস থেকে অ্যালার্জি, এটা ফ্রুটস থেকে হতে পারে, খাওয়া থেকে হতে পারে, ডাস্ট থেকে হতে পারে, স্মোক থেকে হতে পারে, ড্রাগস থেকে হতে পারে, যে কোনো জিনিস থেকে বেসিক্যালি অ্যালার্জির কারণেই ওটা হয়। অ্যালার্জিটাকে কন্ট্রোল করার কোনো প্রসেস আছে কি? কন্ট্রোল করতে গেলে আপনার জানতে হবে আমার কেন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে। ওর জন্য টেস্ট হয়, একটা হয় স্কিন অ্যালার্জি টেস্ট। মনে করেন আপনার যে স্কিনের হাতের মধ্যে কি করে, বড়দের হাতের মধ্যে ইনজেকশন দেয়, ডিফারেন্ট টাইপ অফ অ্যালার্জেন্স ইনজেকশন দিয়ে, তারপরে তারা দেখে কিসের মধ্যে রিয়াকশন হচ্ছে, তারপর তারা একটা লিস্ট বার করে দেবে আপনাকে, আপনার এই জিনিস থেকে আপনার অ্যালার্জি, এগুলো থেকে দূরে থাকুন, ঠিক আছে। বা ব্লাড থেকেও স্যাম্পল নিয়েও বের করা যায় যে আপনার কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হতে পারে। তো ওই জিনিসগুলি আপনি অ্যাভয়েড করলেই, অনেক কিছু পেশেন্টকে আমরা করিয়েছিলাম, তো খুব ভালো রেজাল্ট হয়েছে, কারণ আমরা জানতে পেরেছি ওর কিসে থেকে প্রবলেম হচ্ছে। রিসেন্টলি একটা মেয়ের করিয়েছিলাম, ওর অনেকগুলি বের হয়েছে, তার মধ্যে বের হয়েছে একটা ওই টারমারিক, আমরা যে খাওয়ার মধ্যে যে হলুদ খাচ্ছি, হ্যাঁ, তো ইউজুয়ালি তো আমরা সব মোটামুটি ম্যাক্সিমাম খাওয়ার মধ্যে হলুদ দিই, তো ওর তো প্রবলেম কম ছিলই না। যখন টেস্ট করলাম তখন জানতে পারলাম যে ওর টারমারিক থেকে প্রবলেম, তো ও হলুদ খাওয়া বন্ধ করলো, তো বন্ধ করার পরে দেখা গেলো এখন লাস্ট 2-3 ইয়ার্সে কোনো প্রবলেমই নেই ওর। সেই টেস্ট করাটা জানতে হবে আমাদের কিসের থেকে আমার অ্যালার্জি, সবের আলাদা আলাদা হতে পারে। আমরা আম খাই, কাঁঠাল খাই, লিচি খাই, এগুলি থেকে অ্যালার্জি হতে পারে, তো আমরা সবসময় খাই একদম। আর যেটা বললেন টারমারিক, এটা তো আমরা নিত্যদিন খেতেই হচ্ছে, তাহলে জানি বুঝতেই পারবো না যেটা থেকেও হতে পারে, আমার হতে পারে, সেই টেস্ট করতে হবে। যেহেতু আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, তো এর থিমটা কি 2025-এর থিমটা হলো কি ইনহেলেশন। আমরা যে ট্রিটমেন্ট করি তার মধ্যে হলো একটা মেইন ট্রিটমেন্ট, অ্যাজমার ট্রিটমেন্ট হলো ইনহেলেশন, যেমন ইনহেলার ইউজ করা। তো এটা যাতে অ্যাসেসেবল হয় সব মানুষদের কাছে, এটাই হলো এই বছরের থিম, যাতে সবাই ইনহেলেশন ইউজ করতে পারে, যাদের অ্যাজমা আছে সবাই যাতে ইউজ করে, এটাই একমাত্র ট্রিটমেন্ট। তো অনেক মানুষ কি হয় না যে না আমরা তো ইনহেলার কী করে ইউজ করব, ইনহেলার ইউজ করা তো যাবে না, ইনহেলার ইউজ করলে মানুষে কী বলবে, আর একবার ইনহেলার ইউজ করলে বন্ধ করা যায় না, ইনহেলারের সাইড এফেক্ট হবে, মানুষের মধ্যে এই একটা কুসংস্কার আছে। তো এটাই তো মানে কিছু কিছু মানে এখনও আছে আর কি। ডক্টর লিখলো যে এই বাচ্চাটাকে ইনহেলার দেও, তো বার লোক বলছে না ইনহেলার নিয়ে তো ঘরে আসতে পারবে না তুমি, এটা আবার কি না এরকমও কিছু লোক আছে এখনো আমাদের সমাজে
যারা বলছে যে ইনহেলার যদি তুমি পারচেস করো তাহলে বাচ্চাকে নিয়ে ঘরে আসবে না। এটা আবার কি মেন্টালিটি বা কি চিন্তাধারা থেকে বলে? এরকমই তো, ইনহেলারের প্রতি মানুষের এরকম আর কি। আবার অনেকে বলে, আমি এটা শুনেছি যে ইনহেলার ইউজ করলে এটা একটা অভ্যাসে পরিণত হয় যেটা ছাড়াই যায় না, কিন্তু ডক্টররা এমন বলেন না, ওরা বলে আমি তো বলি আপনার ডায়াবেটিস আছে, বলে হ্যাঁ ওষুধ খান, হ্যাঁ ডেলি খাই, ছেড়ে দিন। ব্লাড প্রেশার আছে, হ্যাঁ আমি তো ডেলি ওষুধ খাই একটা, তো খান, তো ওষুধটা ছেড়ে দিন না, ওষুধ তো খাওয়া ভালো না, ওষুধটা না আপনার ডায়াবেটিসের প্রেশার ওষুধ তো বন্ধ করবেন না, ইনহেলারের সময় আপনি বন্ধ করে দেবেন। ডায়াবেটিসের ওষুধ যা খেলেও তো সাইড এফেক্ট হতে পারে, প্রেশারের ওষুধ দিলেও সাইড এফেক্ট থাকে, তো ওটা তো খান না, ওটা তো খেতেই হবে। তাহলে আপনার অ্যাজমা যদি আছে, আপনার যদি ইনহেলারের ট্রিটমেন্ট, আপনি কেন নেবেন না? কেন নেবেন? আর ওটার কোনো সাইড এফেক্ট নেই, স্টাডি করা হয়েছে। স্টাডি না করে তো বলা হয়নি যে আপনার মানে আমাদের এলোপ্যাথিক মেডিসিনে কোনো একটা ওষুধ দেওয়ার জন্য তার জন্য অনেক স্টাডি করা হয়, একদম। তো স্টাডি ছাড়া তো কিছু বলেই না, সায়েন্স সেটাই বলে না। তো আমরা যদি স্টাডি করে দেখেছি ওটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, তাহলে আপনার নিতে প্রবলেম কি? সেই আর ডক্টর যখন প্রেসক্রাইব করেন একজন অ্যাস্থমা পেশেন্টকে যে একটা ইনহেলার নিতে হবে, সেটা কি যে পরিমাপটা দেয় সেটা কত বছর অন্তর অন্তর আবার চেঞ্জ হয়, বা কি একই পরিমাপে দেওয়া হয়? আমি দেখেছি লেখা থাকে 200 400 এমন একটা। না, ওটা তো ডিপেন্ড করে ওর ডিফারেন্ট ইনহেলারের ডিফারেন্ট ডোজেস হয়। যেমন অ্যাজমা পেশেন্টকে আমরা ইউজুয়ালি যারা রিকারেন্ট সিমটম হয় তাহলে ইনহেল স্টেরয়েড থাকে ওটার মধ্যে, বেসিক্যালি স্টেরয়েডের ডোজটাই ওখানে লেখানো হয়। যেমন একটা স্টেরয়েড হলো বুডেসোনাইড, একটা হলো ফ্লুটিকাসোন, আরও ডিফারেন্ট সাইক্লোসোনাইড, মোমেটাসোন, অনেক রকমের স্টেরয়েড থাকে। তো বেসিক্যালি ওই স্টেরয়েডের ডোজটাই ওখানে লেখানো হয়। যেমন বুডেসোনাইড 400, মানে বুডেসোনাইড 400 মাইক্রোগ্রাম এটার মধ্যে আছে, 200 মানে বুডেসোনাইড 200 আছে। তো ডিফারেন্ট টাইপ অফ ফ্লুটিকাসোন যেমন 250 হয়, 125 হয়, এরকম হয়। তো ওর আমরা যে ডোজটা লিখি বেসিক্যালি স্টেরয়েডের ডোজটাই লিখি এখানে। তো এখন কি করা হয়, মনে করেন পেশেন্টের ডিপেন্ড করে পেশেন্টের সিমটম কীরকম। কেউ যদি সিমটম কম থাকে তাহলে আমরা কম ডোজ দিয়ে শুরু করতে পারি, আর কারোর যদি সিমটম বেশি থাকে তাহলে আমরা বেশি ডোজ দিয়ে শুরু করব। তারপর আমরা ধীরে ধীরে ওর কন্ডিশন দেখে ফিউ মান্থস আফটার আমরা আবার কল করি, আসুন এখন দেখেন আপনার কন্ডিশন কেমন। হ্যাঁ আমার কন্ডিশন তো আগে থেকে অনেক ভালো, ঠিক আছে ডোজটা কমিয়ে দিন, ঠিক আছে, এভাবে আমরা ডোজটা কমিয়ে দেবো। তারপরে আমরা বলতে পারি অনেক দিন ধরে পেশেন্টের কোনো প্রবলেমই নেই, তাহলে আমরা সিগন্যাল স্টপ করে দিন, স্টপ করে আপনি দেখুন আপনার প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম না হচ্ছে তাহলে ঠিক আছে বন্ধ রাখুন, আবার যখন প্রবলেম হবে তখন আসবে, এরকমও করে এরকম করা যায়। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে একবার তো 200 পেলাম এবার 400 যেতে হবে, এটা কমবে ডোজটা, সে মেন্টালিটি। আপনি যদি ভালো হন তাহলে তো কমবে, আপনি যদি না ইমপ্রুভ করছে তাহলে আপনাকে ডোজ বাড়াতে হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আমিও একজন অ্যাস্থমা পেশেন্ট, কিন্তু আমি যখন কয়েকটা দিন মাসখানেক বা আমার কি হয় শীত আসার সময় বা শীত যাওয়ার সময় গরমটা যখন ঢুকে তখন বেশি গরম পড়লো তখন আমার মানে অ্যাস্থমা প্রবলেমটা বেশি হচ্ছে, বা বেশি আজকে খুব দৌড়াদৌড়ি হলো, খুব দৌড়ঝাঁপ করলাম, তখন কি একটু সমস্যা হয়। বেসিক্যালি এভাবে কন্টিনিউ কোনো প্রবলেম হয় না, বা দেখা সেক্ষেত্রে অনেক দিন অ্যাস্থমা কোনো প্রবলেম নেই, মাসখানেক নেই বা 1.5 মাস 2 মাস ধরে কোনো সমস্যা নেই, হঠাৎ করে একদিন হলো, সেক্ষেত্রে কি ডোজটা কি বাড়ানো কমানোর কোনো বিষয় বা ডাক্তারের সাথে? সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাকে নর্মাল বিটা 2 অ্যাগনিস্ট যেমন অ্যাস্থ্যালিন পাওয়া যায়, হ্যাঁ, বা লিভোলিন পাওয়া যায়, পাফ, হ্যাঁ, ওইটা আপনি 2 পাফ নিয়ে নিতে পারেন, ওটার মধ্যে স্টেরয়েডও নেই, কিছু নেই, ইমিডিয়েট রেসপন্স। ফুরাকোট যদি ইউজ করেন ঠিক আছে, ফুরাকোট অ্যাকচুয়ালি ইররেগুলার লেওয়ার ট্রিটমেন্ট না, এটা ফুরাকোট নিলে আপনার রেগুলার নিতে হবে, আর যদি আপনি ইররেগুলার নিতে চান তাহলে অন্য রকমের যেমন সালবিউটামল পাওয়া যায় আলাদা করে, অ্যাস্থ্যালিন বা লিভোলিন, এগুলি কি হয় আপনি এক্ষণ নিলেন তো এক্ষণ ইমিডিয়েট রেসপন্স আসবে, আপনি ঠিক হয়ে যাবেন। তারপরে যদি আবার প্রবলেম, এখন যদি মনে হচ্ছে না আপনার সিমটমটা বারবার হচ্ছে, তখন আপনাকে ফুরাকোট নিতে হবে। আপনার যদি 1 মান্থে একবার বা 2 মান্থসে একবার হয় তাহলে আপনি বেটার শুধু অ্যাস্থ্যালিন নিন, ফুরাকোটের দরকার নেই। আরেকটা জিনিস যে অ্যাস্থমার যে কারণগুলো যে আমরা যেগুলো মেনে চলি না, আবার দেখা যায় এক্সট্রিম পয়েন্টে যখন আমরা যাই তখন কি ডাক্তারের পরামর্শ নিই, এছাড়া বাড়িতে ঘরোয়া কিছু পদ্ধতি আমরা অবলম্বন করি, সেক্ষেত্রে কতটুকু সেফ? কারণ এটা এমন একটা প্রসেস, মানুষের লাইফ রিস্ক হতে পারে। একদম হতে পারে। কোনো মানুষ যদি মানে স্ট্যাটাস সিস্টেমেটিকে যেটা বললাম সিভিয়ার স্পাজমে চলে গেল,
এত স্পাজম হলো কি ওর এয়ারওয়ে বন্ধই হয়ে গেল, শ্বাস তো যাবেই না। আমরা মরতে দেখেছি হসপিটালের মধ্যে, পেশেন্ট ঠিক ছিল, পেশেন্ট সাডেনলি স্ট্যাটাস অ্যাবসেন্স হলো, পেশেন্ট উইদিন 30 মিনিটস হাফ অ্যান আওয়ারের মধ্যে পেশেন্ট এক্সপায়ার। তো এটা বাড়িতে হতে পারে। কিছু পেশেন্ট আছে আমাদের যে পেশেন্টকে বলি আমরা আপনার কন্ডিশন এখন ভালো না, অক্সিজেন লেভেল করে অ্যাডমিশন হয়ে যান, হয় না, তো উইদিন 2 or 3 months ডেজের মধ্যেও বাড়িতে এক্সপায়ার করে। তো আপনার বুঝতে হবে, আপনার যদি মাইল্ড সিমটম থাকে তাহলে ঠিক আছে, বাড়িতেই ট্রিটমেন্ট নিলেন। যদি মনে হচ্ছে না কয়েকদিন নেওয়ার পরে আমার সিমটম কমছে না, তাহলে আমার ডাক্তারের কাছে যেতেই হবে। একদম। আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাই অ্যাজমা পেশেন্টরা যখন যান, যে একটা ধোয়া দেওয়া হয় বা যেটাকে বলে নিমোলাইজেশন দেওয়া হয়, সেটা কতটুকু সেফ? নেবুলাইজেশন ইজ সেম টু ইনহেলার না, ইনহেলারের ভিতরে যে ওষুধগুলি পাওয়া যায় সেম ওষুধগুলি নেবুলাইজারের মধ্যে পাওয়া যায়। বেসিক্যালি কী হয়, আমি মনে করি ইনহেলার ইজ বেটার দেন নেবুলাইজেশন। কারণ ইনহেলার নেবুলাইজেশন তাদের দেওয়া যারা হসপিটালে আসে। মনে করেন আপনাকে ইনহেলার দিলাম, আপনি ইনহেলার প্রেস করে আপনি জুড়ে নিয়ে নিলেন, ভিতরে গেল। যে পেশেন্ট আসে আমাদের কাছে মনে করেন হসপিটালে, যারা তো কন্ডিশন এত সিরিয়াস থাকে, ওদেরকে বললে ওরা ইনহেলার নিতে পারবে না, তো কী করে টানবে? ও তো শ্বাসই নিতে পারছে না, ওকে যদি প্রেস করেন ও টানতে পারবে না। সেই জন্য আমরা ওদেরকে নেবুলাইজার দিই। যদি নাও টানতে পারে, শ্বাস তো নর্মালি নিচ্ছে একটু একটু করে, ওই শ্বাসের মাধ্যমে ওষুধটা ভিতরে যাবে। কিন্তু কেউ যদি ইনহেলার ভালো করে নিতে পারে, তো নেবুলাইজার থেকে ইনহেলার অনেক ভালো। কারণ আপনি যখন নেবুলাইজারটা নিন তখন দেখেছেন বোধহয় অনেক মানুষকে নেবুলাইজার নিয়ে ধোয়া তো বাইরে চলে যাচ্ছে অনেকগুলি, না? তো অনেকগুলি ওষুধ তো বাইরে চলে যাচ্ছে। ইনহেলার হলে সব কমপ্লিট ওষুধটা আমার ভিতরে যাচ্ছে, এটা বেশি ভালো কাজ করবে। কিন্তু কোনো পেশেন্ট যদি টানতেই পারছে না, ইনহেলার কন্ডিশনে নেই, সেই কন্ডিশনে, তখন সেই ক্ষেত্রে নেবুলাইজার দিতে হবে। তবে ইনহেলার আর নেবুলাইজারের মেডিসিন সেম মেডিসিন। আচ্ছা, এর ট্রিটমেন্টগুলো কি কি? বেসিক্যালি ট্রিটমেন্ট তো ইনহেলার, একদম ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন কীরকম। এখন আমরা একটা টেস্ট করি, এটা হলো গিয়া পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি কয়, লাংয়ের ফাংশন চেক করা। তো ওটার মধ্যে দেখতে হয় যে পেশেন্টের লাং ফাংশনের একটা স্টেজ থাকে, 1 2 3 4 স্টেজ থাকে। তো আপনি কোন স্টেজের পেশেন্ট, ঠিক আছে, ওই পিএফটি করলে বোঝা যাবে আপনি কোন স্টেজের পেশেন্ট। তো সব স্টেজের আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। যেমন মাইল্ড অ্যাজমা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট এটা হবে, মডারেট হয়ে গেলো, সিভিয়ার, ভেরি সিভিয়ারে চলে গেলো, সেই ক্ষেত্রে ওষুধ আমাদের বাড়াতে হবে। একটা ওষুধ দিয়ে না হতে পারে, আপনাকে 2টা 3টা ওষুধে দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু পালমোনারি ফাংশন টেস্ট আমরা পেশেন্টকে ইনহেলার প্রেসক্রাইব করি। সেক্ষেত্রে অনেক পেশেন্ট আছে, যেমন মনে করেন কোনো পেশেন্ট আসলে আমাদের কাছে এখন জ্বর হয়েছে, ঠিক আছে, জ্বর হওয়ার কারণে আমার অ্যাজমা আরও বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকও দিতে হবে। তারপর আরেকটা জিনিস হয়, যার অনেক বেশি প্রবলেম হয়, তার ক্ষেত্রে আমরা দেখো এটা যে আমরা নিই, এটা ইনহেল স্টেরয়েড, ইনহেলেশন স্টেরয়েড, ওষুধটা কিন্তু স্টেরয়েড থাকে। স্টেরয়েড জানেন তো? একদম। ফ্লোটিকাসন, যেমন আপনার যেমন ফোরাকটের মধ্যে আছে বুটাসোনাইড। তো এখন সেই ক্ষেত্রে দেখা গেলো ওরাল ইনহেলেশনে আপনার হচ্ছেই না, ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আইভি ইনজেকশন বা ট্যাবলেট ফর্মে স্টেরয়েড দিতে হবে, যাতে আগের ইনফ্লামেশনটা কমে। স্টেরয়েডই একমাত্র ওষুধ যেটা ইনফ্লামেশনকে কমাবে। সেই ক্ষেত্রে কিছুদিনের জন্য আপনাকে অরাল স্টেরয়েড খেতে হতে পারে, বা যদি হসপিটালে ভর্তি হন খুব খারাপ অবস্থা, তাহলে ইনজেকশন স্টেরয়েড আমাদের দিতে হতে পারে। তো বেসিক্যালি হসপিটালে ভর্তি হলে অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন, সে টানতে পারছে না যেন নেবুলাইজেশন, ইনজেক্টেবল স্টেরয়েড বা অরাল স্টেরয়েড, এগুলো আমাদের দিতে হবে। তো আইএলএস এ এই সুবিধাগুলো সব কিছু পাওয়া যাচ্ছে? আইএলএস এর সব সুবিধা আছে, ব্রঙ্কিয়াল রেসপন্স। তবে একটা জিনিসের যেটা আমি বললাম যে ওই অ্যালার্জি টেস্ট যেটা হয় ওটা আমাদের জন্য। আচ্ছা, তাহলে আপনি জানতে পারবেন না যে আপনার কিসের জন্য অ্যালার্জি। মানে বেসিক্যালি ট্রিটমেন্ট তো আপনার অ্যালার্জি যদি জানিও আর নাও জানি, ট্রিটমেন্ট তো সেমই, কিন্তু আপনি যদি জানতে পারেন তাহলে আপনি অ্যাভয়েড করতে পারবেন ওই জিনিসটাকে অ্যাভয়েড করলে আপনার সিমটম আসবে না। একদম। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আসলেন এবং আমাদের বিভিন্ন তথ্য দিলেন। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে। আমরা অনেকেই এখনকার যুগে ধূম্রপানের সাথে যুক্ত বা পরিবেশের বিভিন্ন ডাস্টের জন্য বা পরিবেশ দূষণের জন্য আমরা যে শ্বাসকষ্টজনিত রোগে প্রতিনিয়ত ভুগছি, সেক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।
ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং সেই সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন, তাতেই আমরা সুস্থ থাকব। এ বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন। নমস্কার।